সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পন্থা জাতীয় সংসদ। তবে কি বাস্তবায়ন প্রশ্নে আটকে থাকবে জুলাই সনদ? এই বাস্তবতায় সামনের দিনের রাজনীতির মেরুকরণ কি হতে যাচ্ছে? আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা জাতীয় ঐক্যমত্য কমিশনের নেই, এমনটি বলেছেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় তিনি বলেছেন সে বিষয়গুলো আসলে সরকারকে জানাবেন, তিনি সেই প্রক্রিয়া অনুসরণ করছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা আজকের আলোচনার সবশেষ খবরেও দেখলাম যে যেমনটি জামায়াতে ইসলামী বলছে বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন চাইছে, বিএনপির তরফ থেকে বলা হচ্ছে সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদনের একমাত্র বৈধ পন্থা জাতীয় সংসদ। সমাধান সূত্রে কিভাবে পৌঁছাবো আমরা? ধন্যবাদ আপনাকে, আমার দর্শক বৃন্দকে যারা দেখছেন, বিশেষ করে আপনাদের দেশ টেলিভিশনের কলাকুশলী যারা আছে এবং আপনাকে সহ শুভেচ্ছা জানাই আমাকে আজকে এখানে ডাকার জন্য। আজকে ঐক্যমত উপনীত হওয়ার জন্য যে বিষয়সমূহগুলি ছিল সেগুলি নিয়ে কিন্তু আজকেও আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে আমাদের যে জাতীয় রাজনীতি স্থবির ছিল এবং এই কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কিন্তু এই কাজগুলি করা। আমাদের লক্ষ্য তো হচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্রকে সুসংহত করা। সেই কারণেই কিন্তু এই ঐক্যমত কমিশনের এতগুলি দল, আজকে 26টি 33টি দল, মানে ঐক্যজোট সহ আমাদের 12 দলীয় জোট সহ প্রায় 33 + 12 আপনার কতগুলি দল হয়, এতগুলি সবাই ঐক্যমতে পৌঁছে তাদের সিদ্ধান্তগুলি অনেক দিন থেকে দিচ্ছে আর কি। সেগুলির মধ্যে অনেকগুলি আপনার এমন হয়েছে যে ধরেন 35টি দল একমত হয়েছে, 2টি দল একমত হয়নি, 21টি 29টি দল একমত হয়েছে, 3টি দল হয়নি, এরকম ভাবে 29টিতে হয়েছে, 1টিতে হয়নি, এরকম ভাবে আপনার ঐক্যমত কমিশনটি চলতে থাকলো। এবং তাতে করে যারা একমত হয়নি তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে তারা যে ঐক্যমত হলো না, এবং সবাই ঐক্যমত হবে এটাও বাঞ্ছনীয় নয়। যে সবার তো ধরেন প্রত্যেকটি দলের বিভিন্ন এজেন্ডা থাকে আর কি, সবাই ঐক্যমতে পৌঁছবে এটাও আমি একেবারে আশা করি না আর কি, এবং আশা করাও আমার মনে হয় সমীচীন নয়। সবার মত ভিন্ন থাকবে, কিন্তু একটা জায়গায় এসে ঐক্যমত হওয়া দরকার মৌলিক সংস্কারগুলি করার জন্য। সেই জন্য সেই মৌলিক সংস্কারগুলি করার জন্য আজকে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে ডক্টর অধ্যাপক আলী রিয়াজ সাহেব বলেছেন এটা সম্ভব না, আপনি যেটা বললেন আর কি, যে এখানে কমিশন তো আসলে বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর হাত ধরেই হবে, করতে হবে। এবং এটা প্রত্যেকটি আপনার সংশোধনী যেটা আনা হয়েছে, ম্যাক্সিমাম দলগুলি কিন্তু এটার পক্ষে ভোট দিয়েছে এবং কিছু কিছু নোট অফ ডিসেন্ট। ইতিমধ্যে দফায় দফায় আলোচনার পর আমরা যেমনটি জানি যে 84টি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, সেই 84টি দলগুলির মধ্যেও দুই একটি নোট অফ ডিসেন্ট দেওয়া আছে আর কি। 84 দল মধ্যে 84টাই আমি বলতে পারবো আপনাকে কি কি হয়েছে যদি সময় থাকে আর কি। কিন্তু যে কথাটি বললেন যে জামায়াতে ইসলাম যে বিশেষ অধ্যাদেশের মাধ্যমে যে এটাকে কার্যকরী করার জন্য, এটা কিন্তু সম্ভব নয়। এটা সম্ভব নয় এই জন্য কারণ বর্তমান সংবিধানের আওতায় কিন্তু এই সরকারটা, আপনার ওনারা কথা তুলেছিলেন যে যেটা শুনলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও তো অধ্যাদেশের মাধ্যমে অনেকগুলি সংশোধনী হয়েছে, তখন কিন্তু মার্শাল ল ছিল এবং তখন সংবিধান স্থগিত ছিল। এটা একটা সাংবিধানিক সরকার কিন্তু এখন চলছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সংবিধানের আন্ডারেই তারা কিন্তু ওত নিয়ে একটা সরকারটা চালাচ্ছে। কাজে এখানে কিন্তু বিশেষ কোনো অধ্যাদেশ দিয়ে এটাকে রেটিফাই করা এটা আইনসঙ্গত নয়। আপনার ঠিক আছে, 84টার মধ্যে যতগুলির মধ্যে আমরা একমত হয়েছি এবং মৌলিকগুলি তো আপনার প্রায় সব একমত, বিএনপিও একমত হয়েছে। এবং সেখানে আমি মনে করি যে সত্যি বলেছেন তিনি যে এটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে এবং সেখানে আপনার সংবিধানে সংযুক্ত করবেন অথবা এটা আইনি প্রক্রিয়া নিয়ে আসবেন, সেটা সংশোধনী করতে হবে আপনার সংসদেই। যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে না পারায় নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। চ্যালেঞ্জ আসলে কি কি?
তিনি বলেছেন চ্যালেঞ্জ দেখা যাচ্ছে এই জন্য যে এখনো কেন ঐক্যমতে উপনীত হওয়ার বিষয়গুলি যেগুলো ছিল আর কি, যেগুলি হওয়ার মতো যোগ্য, দেশের জন্য প্রযোজ্য, সেগুলিতে ওরা কেউ কেউ বাধা দিচ্ছে আর কি। সব মানে ম্যাক্সিমাম দল কিন্তু একদিকে, দুই একটি দল এটাকে নির্বাচন পিছিয়ে যায়, নির্বাচনটা যাতে বিলম্বিত হয়। নির্বাচন এই বিলম্বিত কারণে হলে সুবিধাভোগী কারা হবে? সুবিধাভোগী এখন যারা আছে তারা হবে, যেমন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের ছত্রছায়ায় জামাতে ইসলাম, এনসিপি, তারা ভালো চলবে এবং যতদিন যায় ততদিন তারা এটা ভোগ করতে পারবে এবং আস্তে আস্তে যেমন এখন নির্বাচনী বৈতরণের পর, নির্বাচন ঘোষণার একটা তারিখ ঘোষণার পর তারা কিন্তু ইতিমধ্যেই ৩০০ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমরা তো সেটা করিনি। সো আমাদের চেয়ে তো তারা এগিয়ে আছে এই বিষয়ে এবং তারা প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালাচ্ছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, ভোট কিভাবে প্রয়োগ করবে, ভোট কিভাবে আদায় করবে সেগুলির জন্য বিভিন্ন কায়দায় তারা কাজ করে যাচ্ছে। সেই প্রসঙ্গে তিনি হয়তো বলেছেন আমাদের সালাউদ্দিন সাহেব, তিনি তো প্রত্যেকটা আইন কানুন এবং পুরা সংবিধান আমি মুখস্থ বলবো আর কি, এবং তাকে বিশ্বাস করে তার যে আইনগুলি যে সংবিধানে রয়েছে সেগুলি যেভাবে বর্ণনা করেন সেগুলি আসলে আমাদের ঐক্যমত কমিশনে যারা আমরা কমিশনে গিয়েছি, যে দলগুলি গিয়েছে, তাদের একমত হওয়া প্রয়োজন আসলে আমি মনে করি। কারণ এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পার্ট কিন্তু আমরা সবাই। আমরা এই দেশটাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চাই, যেটা বিগত সরকারের আমলে আপনার বিনষ্ট হয়ে গেছিল, এবং সেটাকে পুনরুদ্ধার করতে গেলে আমাদের ঐক্যমত লাগবেই। আমরা সকলকে নিয়েই কিন্তু গণঅভ্যুত্থানের ১ বছরের মধ্যে কেন ঐক্যে ফাটল ধরলো? ওকে এখন ধরেন যার যার স্বার্থ নিয়ে শেষে কাজ করে। এখানে আমরা আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা বাংলাদেশি, আমরা যে বাঙালি জাতি, বাংলাদেশি যারা আছি, তারা কোনো একটা বিষয়ে ধরেন একটা অল্প সময়ের জন্য আমরা ভালো থাকি, আবার কিছু সময় নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে যাই। জনাব রশিদুজ্জামান মিল্লাত, রাজনৈতিক দলগুলোর মাঝে স্বার্থের দ্বন্দ্ব থাকবেই, কিন্তু রাজনীতি কিংবা নির্বাচন কিংবা একেবারে মৌলিক বিষয়ে আমরা কেন একমত হতে পারি না? একমত হয়েছে, অনেকেই তো হয়েছে। যারা একমত হতে চায় না, ওই তো একটু আগে বললাম, যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারাই একমত হতে চায় না। কারণ একমত হওয়ার তো না হওয়ার কোনো কারণ নেই। কারণ দেখেন আপনার যে ২৮টি বিষয়ে যেটা হয়েছে, সংবিধান সংশোধন, সংবিধানের বিলুপ্তি, স্থগিতকরণ ইত্যাদি, অপরাধ সহ, তারপরে আপনার ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী যেগুলি আছে সন্নিবেশিত, সেগুলি কিন্তু সবগুলি আলোচনা হয়েছে। এর আগে যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কিন্তু বলেছিলেন যে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা কম, খানাপিনা বেশি হয়েছে। তাহলে কি খানাপিনায় আটকে থাকবে ঐকমত্য? সেগুলি হয়তো কথার কথা হয়েছে, কিছু কাজ হয়নি তা নয়। সবাই তো একসঙ্গে ঐকমত্য কমিশনে গিয়ে তো একসঙ্গে বসেছে তো সবাই না, এবং সবাই সেখানে কথা বলে সবার মত প্রকাশ করতে পেরেছে। আবার বাইরে এসে সবাই যার যার এজেন্ডা নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলি নিয়ে আলোচনা হয়েছে সেগুলির মধ্যে কিন্তু প্রায় ম্যাক্সিমাম দলগুলি একমত হয়েছে, এবং সেই যে মেজরিটি যেটা হয়েছে সেগুলি নিয়ে আমাদেরকে কাজ করা দরকার। যেমন ধরেন রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে, আপনার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্যতা, এটা নিয়ে একমত হয়েছে সবাই। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হবে না, এবং একটা লোক ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আগে তো ছিল এরকম যে ২ বার কনজিকিউটিভ টাইমে ২ বার হতে পারবে, তারপরে একটা গ্যাপ দিয়ে আবার তিনি করতে পারবেন। কিন্তু তারপরে সকলেই যখন ঐকমত্য কমিশনে যারা গিয়েছেন, যারা দলগুলি গিয়েছেন, তারা যখন এই প্রস্তাবটা এনেছেন যে ১০ বছরের বেশি হতে পারবে না, তখন কিন্তু এই বিএনপি বৃহত্তম দল, এই দলটি কিন্তু না মানার কথা স্বাভাবিকভাবেই, যে না আমাদের দলটা তো অনেক বড় দল, আর আমাদের কেন আমরা এটা মানব। কিন্তু সেটাও এই সম্প্রীতির কারণে বাংলাদেশকে সুন্দর এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পরিচালনার জন্য, সেটা তো কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন, হ্যাঁ ১০ বছরই গুড এনাফ। একটা মানুষ ১০ বছরের বেশি রাজনীতি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজনটা কি? এই যে একটা সহনশীলতা এবং একটা আপোষের মতো একটা প্রস্তাব, এগুলি কিন্তু সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং এই অ্যাপ্রিসিয়েট করে এগুলি মেনে আপনার
সংবিধান মতেই এই ঐকমত্য কমিশনে যে সমস্ত বিষয়গুলি এখানে তো সবগুলি ঘটনাই ঘটেছে, যেমন মূলনীতি সহ সকল সম্প্রদায়ের অবস্থান, মৌলিক অধিকার সবার যেগুলি আছে সেগুলি সহ আপনার সমস্ত বিষয় কিন্তু আলোচনা দ্বিকক্ষ হয়েছে। বিশিষ্ট আইনসভার বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গঠন প্রক্রিয়া নিয়ে আমি যেমনটি দেখেছি যে মত পার্থক্য আছে রাজনৈতিক দলগুলোর মাঝে। এটা থাকবে, এটা এটা প্রত্যেকটা রাজনীতিতে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এটার মধ্যেও নিহিত। আপনার সব দল একমত হবে তাহলে আর গণতন্ত্র থাকবে না, সব বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে, এর মধ্যে যেটা জনগণের জন্য বাংলাদেশের জন্য ভালো হবে সেটাকেই গ্রহণযোগ্য বলে মনে করে নেওয়াটাই হবে। বর্তমান রাজনীতিতে আমরা যেমনটি দেখছি পিআর এর দাবি রয়েছে, আছে গণপরিষদ নির্বাচনের দাবি, সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে আমরা খালি চোখে যা দেখছি, যে দাবি দেখছি, নির্বাচন জুড়ে যে শর্ত দেখছি, আসলে তা নয়, পর্দার অন্তরালে অন্য হিসেব নিকেশ চলছে। আসলেই কি তাই? এটা বলতে পারেন আপনি, পর্দার বা আড়ালে হিসাব নিকেশ যদি অন্যরা কেউ করে থাকে সেটা বাস্তবায়িত কতটুকু হবে বাংলাদেশের জনগণ সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি জানি না যে আমার দলের সঙ্গে নেগোসিয়েশন কাদের চলছে, আমি নিজেই জানি না এখন পর্যন্ত। সো আমি যেটা জানি যে রাষ্ট্রপতির নির্বাচনটা কিভাবে হবে এটার মধ্যে একমত হয়েছে। তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব, বিচার বিভাগকে আলাদা করা, বিচার বিভাগের জন্য একটা সেক্রেটারিয়েট আলাদা করা, আইনসভা, বিচার বিভাগ এবং যে আপনার শাসন বিভাগ যে আলাদা করা, এই তিনটার ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেগুলি কার্যকরী পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় সেগুলি নিয়ে পার্লামেন্টে আপনার আলোচনা করে সেই সিদ্ধান্তগুলি গৃহীত হবে। এমনকি চুলচেরা বিশ্লেষণ করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ঘটনাগুলি আপনার বিগত সরকারের আমলে দেখেছেন যে মার্ডার কেসের আসামি তাদেরকে আপনার ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন মানে নির্বাহী আদেশে, অথবা প্রধানমন্ত্রীর একটা ফোন কলে এটা করেছে। যে এই যে স্বৈরতন্ত্রগুলি ছিল সেগুলি কিন্তু সবার মাথার মধ্যে এনে এনে বিশ্লেষণ করে করে আপনার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন কিভাবে করতে পারবেন, কি করতে পারবেন সেগুলি কিন্তু আলোচনা করা হয়েছে। চুলচেরা বিশ্লেষণে আপনার 30টি রাজনৈতিক দল একমত হয়েছে, হয়তো দু একটি হয়নি, এরকম হয়েছে। এবং প্রধানমন্ত্রী পদের মেয়াদ সম্বন্ধে আমি বললাম, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিষয়ে কথা উঠেছে যে প্রধানমন্ত্রী থাকলে পরে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই ধরনের আলোচনা বিশদ হয়েছে। যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনার মধ্যে একটা ডক্টর আলী রিয়াজ নেতৃত্বে যেভাবে হয়েছে এটা আমাদের বিএনপি থেকে প্রচুর মানে রাষ্ট্র ক্ষমতা একদম আঁকড়ে ধরার জন্য যে বিষয়গুলি থাকার প্রবণতা আগে ছিল সেগুলি বিএনপি দেখেনি। এখানে বিএনপি চেয়েছে যে সবার কথা শুনে একটা সহনীয় পর্যায়ে রাষ্ট্র যাতে ভালো চলে, বিশৃঙ্খলা যাতে না হয় এবং সকলকে নিয়ে ঐক্যের ভিত্তিতে যাতে একটা রাষ্ট্র পরিচালনা হয়, সেই জন্য অনেকগুলি বিষয় কিন্তু এই একটা বৃহৎ দল হিসেবে সবাই, বাংলাদেশের প্রায় 60-70 ভাগ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আওয়ামী লীগ চলে যাওয়ার পর তারা আস্থা রেখেছে। এবং এই আস্থার ভিত্তিতে কিন্তু যদি একগুঁয়ে ভাব থাকতো আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কিন্তু তাহলে এই কথাগুলো বলতেন। তিনি কিন্তু সবগুলি কিন্তু কম্প্রোমাইজ করে গেছেন এবং এটা দলের সিদ্ধান্ত অনুযায়ী করেছেন। এবং তাতে করে আমার মনে হয় আপনার এটাকে সবার মেনে নিয়ে আগামী নির্বাচনটি সবাই অংশগ্রহণ করা উচিত। এবং নির্বাচনটি আমাদের দেশের, যে আপনি একটু আগে বললেন যে পিআর এর কথা, সেই পিআর পদ্ধতি আমাদের দেশে প্রযোজ্য নয়। দেখেন আপনার নেপালে কি হলো, আবার তো হলো, তো পিআর চলেছিল একটা, মানে 1 বছরে 9 বার সংসদও ভেঙেছে, এরকমও ঘটনা আছে। আর আমাদের দেশ এতটা মানে পরিপক্কতা অর্জন করে নাই বা সুশিক্ষিত হয় নাই। শিক্ষার হার আপনি জানেন যে কত কম। এবং এখানে মানুষ প্রার্থীকে বেছে নেয়, প্রার্থী তার এলাকার কি কি কাজ করতে পারবে, তার উপরে কতটুকু বিশ্বাসযোগ্যতা আছে, সে কিভাবে মানুষের কল্যাণে কাজ করবে, এবং কৃষক শ্রমিক থেকে আরম্ভ করে গরিবের বা সাথে মেশা এবং তাদের দুঃখ দুর্দশা নিয়ে ভাবনা, এইগুলি কে করতে পারবে, এই প্রার্থীকে দেখে কিন্তু তারা ভোট দেয়। এবং সে কারণেই আপনার এখানে পিআর পদ্ধতিটা মোটেই প্রযোজ্য না। তারপরেও তারা আপারটা যেহেতু করা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট, এটা কিন্তু মানে এখানেও
পিআর এর কথা বলেছি, তারা 100% পিআর চাচ্ছে আর কি। তো সেখানেও আমার মনে হয় মানে একটা আলোচনা হতে পারে আরো, আমার জানি না। আমার মনে হয় আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব, তিনি যেহেতু লিড করছেন, তিনি ভালো বলতে পারবেন। কিছুদিন আগে একটা আলোচনা এসেছিল যে উচ্চকক্ষে পিআর এর বিষয়ে আসলে গণভোটে যাবে কমিশন, গণভোটে সমাধান আসবে কিনা সে প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। জনাব রশিদুজ্জামান মিল্লাত, যে আলোচনায় আমরা ছিলাম, মত পার্থক্যের যে বিষয়গুলো তৈরি হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে, সেগুলো নিয়ে যদি গণভোট হয়, সমাধান সূত্রে পৌঁছাতে পারবো কি আমরা? আমার ধারণা আপনি এটা সমাধানে বুঝতে পারবেন না। কারণ দেখেন, গণভোট আর আমাদের এই যে নির্বাচন একসঙ্গে, মানে জাতীয় নির্বাচন একসঙ্গে যদি করতে যান, মানুষ তো প্রার্থীকে দেখে, একটা প্রতীক দেখে ভোট দেয়, প্রার্থীকে একটা সিল দিয়ে চলে আসলো। আমাদের গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলি, আপনারা তো 70% মানুষ আপনার ধরেন তারা ওই যে গণভোটে কি আছে, কি পড়তে হবে, দেখে কি স্বাক্ষর করতে হবে, এবং সেটাকে বুঝতে হবে। তো তার গণভোটে হা না কি করবে না করবে এটা তো পড়তে হবে আগে, গণভোটে কি কি আছে সেগুলি দেখার সামর্থ্য আপনার 70% লোকের নাই। এমনকি আপনার স্বাক্ষরবিহীন লোক আছে প্রায় 10-15% এখন পর্যন্ত, এটা যদি বাস্তব আপনি চিন্তা করেন আর কি। আর স্বাক্ষর দিতে পারলেও শুধু স্বাক্ষরই দিতে জানেন, অন্য কিছু পড়তে পারেন না, এমন লোক আছে 15-20%। আপনার প্রায় 30% লোক এটা বুঝবেই না। সো আপনি এই এত বড় বৃহৎ একটা মানে চাঙ্ক অফ পিপুলকে বাইরে মানে বুঝতে না দিয়ে আপনি গণভোট কিভাবে করবেন? এবং এটা আসলে আমাদের দেশের জন্য মোটেই প্রযোজ্য না। হ্যাঁ, অন্যান্য দেশের জন্য প্রযোজ্য হতে পারতো, আমরা আমাদের জন্য হবে হয়তো ভবিষ্যতে। তরুণ প্রজন্ম জেগে উঠছে, ইনশাআল্লাহ হয়তো দেশ একটা শিক্ষিত দেশে পরিণত হবে যখন আমরা ওইরকম একটা পর্যায়ে যাব। এটা তো পর্যায়ক্রমে আপনার সংস্কারগুলি করে করে আপনার দেশটা একটা ভালো পর্যায়ে যাবে। আপনার মনে আছে কিনা, আমরা 31 দফা দিয়েছি, এটা কথা বলেছি অনেক সময়। 31 দফা থেকে সন্নিবেশিত করা আছে, এভরিথিং ইজ দেয়ার। সুশিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, আপনার একদম ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কি করতে হবে, এই যখন এটার একটা পর্যায়ক্রমে এই চলমান প্রক্রিয়ায় যখন সংস্কারগুলি হবে, একটা দেশ যখন ওই পর্যায়ে আসবে, তখন কিন্তু আপনি পিআরও যেতে পারবেন। It will take time. কিন্তু দিস ইজ নট দ্য টাইম যে আপনি গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে করতে পারবেন। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। যেটা পসিবল সেটাই করা উচিত। এবং এটা কিন্তু ইম্পসিবল যে যারা এই প্রশ্নটা তুলছেন তারা কিন্তু জানেন, জেনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, অথবা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন যে ইলেকশন তো ডেট হয়ে গেছে, এইটা পিছাতেও পারে, এরকম ধরনের একটা মানে ভাইব মানুষের মধ্যে দেওয়া, এটা ছাড়া কিছু নয়। আপনি নিশ্চয় অবগত আছেন, জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐকমত্য কমিশন, এবং সেখানে বলা হয়েছে স্বাক্ষরকারী দলগুলো এই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। তারা সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে। এ বিষয়টি নিয়ে আসলে বিএনপির মতামত কি? মতামত হলো, এটা তো স্বাক্ষরিত যদি হয়ে যায়, সেটা নিয়ে আপনার আইনগত বিষয় নিয়ে আবার কে যাবে, কোন দল যাবে? সবাই যদি ঐকমত্যই হয়, তাহলে তো আপনার কোর্টে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আপনার তো একটা কনসেনসাস আসবে আর কি, যে আপনারা সবাই মিলে। রাজনৈতিক বিশ্লেষকদের বলতে শুনেছি যে জাতীয় সনদ কি আসলে, জুলাই জাতীয় সনদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি আসলে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সকল প্রশ্নের ঊর্ধ্বে কিনা? সকল প্রশ্নের ঊর্ধ্বে কিনা সনদটা টোটালটা আপনার কি আছে এটা দেখলে বোঝা যাবে আর কি সনদে। এবং সনদে সবাই স্বাক্ষর করবে বলে আমার বিশ্বাস। কাজেই এটা আমার মনে হয় না যে আইনগত কোনো প্রবলেম থাকবে এবং কোর্টে যাওয়ার মতো অবস্থান থাকবে বলে আমার মনে হয় না। আমরা দেখলাম যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবার ব্যাপক আলোচনা চলছে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, আজ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং ত্রুটি বিচ্যুতির কথাও এসেছে, অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখেছি। কিন্তু ছাত্র সংসদের এই নির্বাচন জাতীয় রাজনীতিতে কি কি প্রভাব ফেলবে বলে মনে করেন? প্রথমে আমি আগে বলি যে ডাকসু নির্বাচনের ফলাফল যেভাবে হোক না কেন, আমি তাদের ছাত্র সমাজকে তাদের যে অংশগ্রহণমূলক যে একটা নির্বাচনের জন্য তাদেরকে আমি স্বাগত জানাই। অ্যাটলিস্ট অংশগ্রহণ করে নির্বাচনটা হলো আর কি, সবাই ভোট দিতে পারলো। এই ভোটের কারচুপির ব্যাপারে অনেকগুলি প্রশ্ন আপনারা ইতিমধ্যে দেখেছেন, এগুলি আছে। এবং ইসলামিক ছাত্র শিবির
যথেষ্ট সক্রিয় ছিল এবং প্রতিযোগিতামূলক যে প্রক্রিয়ার অংশ হিসাবে আপনার আমাদের যে চর্চা সেটার প্রেক্ষিতে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং সেখানে ভোটাভুটি হয়েছে। কিন্তু আমি মনে করি যে এখানে ভোটের আপনি প্রশ্ন তুলতে পারেন যে ভোটের ফলাফল তাহলে এরকম হলো কেন। যে দেখেন 17 বছর থেকে যে আমাদের ছাত্রদল নির্যাতিত, আপনার মনে আছে কিনা আমাদের ছাত্রদলের সভাপতি ক্যাম্পাসে ঢুকেছিল একবার, সেখানে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথার মধ্যে মানে মাথা ফাটিয়ে দেওয়া ছিল, মানে মৃত্যুপ্রায় অবস্থায় ছিল আর কি, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এবং ফ্যাসিস্ট সরকার এমন অবস্থায় ছিল মানে কোন ধরনের ছাত্রদলের কোন হলে ছাত্রদলের পক্ষের কোন নেতা, ছাত্রদল করা তো দূরের কথা, ছাত্রদলের পক্ষে বা জাতীয়তাবাদী শক্তির পক্ষের একটা তরুণ ছাত্র সেখানে বসবাস করবে সেই অবস্থানে ছিল না। এবং এটার ধারাবাহিকতায় আপনার 5ই আগস্টে যখন আপনার এই স্বৈরতন্ত্রের পতন হলো এবং ফ্যাসিস্টদের পতন হলো, তার আগে থেকে কিন্তু এই যারা আপনার ছাত্র শিবির তারা কিন্তু সেখানে অবস্থান করছিল। তারা হয়তো তাদের সংগঠন নিষিদ্ধ করা হয়েছিল, গুপ্ত রাজনীতি করেছে তারা, এমনটি বলা হয়। যেহেতু নিষিদ্ধ ছিল, তারা তাদের সেই নামে ছিল না, তারা সেখানে ছিল, তারা হয়তো আওয়ামী লীগের নামে ছিল, তারা হলে বসবাস করেছে। এবং হলে এর যে নিয়মিত ছাত্র হিসাবে আমাদের ছাত্রদলের ছাত্ররা কিন্তু থাকতে পারে নাই। এবং আপনার যখন নির্বাচনটা ঘোষণা হলো তার ধরেন কত বছর থেকে তারা তো প্রিপারেশন নিয়েছে, এবং বিশেষ করে 5ই আগস্টের পরে 1 বছরের মধ্যে নির্বাচন যে হবে একটা, তারা কিন্তু জানতো, যেহেতু এই সরকারের কিছুটা আমি বলবো ইন্ডিকেশন সমর্থিত প্যানেলের এই ভূমিধস জয়ের পেছনে কি আসলে কৌশলে তারা এগিয়েছিল, এই কারণে এমনটি হয়েছে? জনাব রশিদুজ্জামান মিল্লাত, যে আলোচনায় আমরা ছিলাম, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন, যেমনটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, ডাকসু নির্বাচন তার জন্য তার একটি বড় টেস্ট ছিল। সেই টেস্টে সরকার ভালোভাবে উত্তীর্ণ হয়েছে কি? ওনার সেন্সে হয়তো এটা টেস্ট কেস হিসাবে ভালো হয়েছে। তা একটা নির্বাচন তো হয়েছে, উনি নির্বাচনের কথা মিন করে হয়তো বলেছেন আর কি, যে একটা নির্বাচন হলো, একটা টেস্ট কেস, একটা নির্বাচন করলাম, জাতীয় সংসদ নির্বাচনটা করতে পারবো। কিন্তু নির্বাচনে কি কি ঘটেছে সেগুলি বিশ্লেষণ করলে তো পাওয়া যাবে আর কি। সেই নির্বাচনটা আমরা চাই না, আমরা চাই একটা একদম সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, আগামী সংসদ নির্বাচন আমরা দেখতে চাই। এবং আমাদের মতে আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন আর কি, যে আমরা সাংগঠনিকভাবে কার্যকরী পদক্ষেপগুলি আমাদের গ্রহণ করা উচিত, যাতে করে আমরা নির্বাচনের প্রস্তুতি ফেব্রুয়ারির জন্য সুন্দরভাবে নিতে পারি এবং সেখানে নিরপেক্ষ পরিবেশ থাকে। এটা আমাদের একটা মানে প্রত্যাশা। আমরা চাই একটা স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং একটা মুক্তভাবে ভোট দিতে পারে এমন একটা পরিবেশ আমরা চাই আর কি। সেই পরিবেশটা যদি সারা দেশে দিতে পারে, সেই হিসেবে তিনি বলতে পারেন যে সেখানে হয়তো চেষ্টা করেছেন, কোনো গন্ডগোল হয় নাই, ছাত্রদল প্রোটেস্ট করেছে ইন এ নাইস ম্যানার, সেখানে কোনো সহিংসতা সংঘাত বা মারামারির ঘটনা আমরা দেখিনি। সেই প্রসঙ্গে তিনি বলেছেন হয়তো যে টেস্ট কেস যে ওখানে সংঘাতপূর্ণ হবে না, এই প্রসঙ্গ তিনি বলতে পারেন আর কি। আর আমাদের তো নতুন প্রজন্ম এখন চায় একটু স্পষ্ট ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যতের কারণে আমরা প্রায় 4 কোটি তরুণরা ভোটার হবে, এবার ভোট দেবে। তাদের যে প্রায় 30%। হ্যাঁ, বিএনপির ভিশন হলো এমন একটি বাংলাদেশ গড়া যেখানে শিক্ষা, আপনার মানসম্মত কর্মসংস্থানের সুযোগ, তারপরে আপনার উদ্যোক্তাদের সমর্থন, প্রযুক্তি যাতে হবে উন্নয়নের যাতে প্রধান হাতিয়ার হয়, এরকম একটা আমাদের 31 দলের মধ্যে টোটাল সন্নিবেশিত করা আছে। কিন্তু ডাকসু নির্বাচন বিএনপিকে কি বার্তা দিয়েছে? বিএনপি কি আরো সচেতন হবে? ডেফিনেটলি ডাকসু নির্বাচনের আমাদের তো দেখেন এই ডাকসু নির্বাচন থেকে শিক্ষা তো একটা নেওয়া হয়েছে যে কিভাবে নির্বাচন করলে পরে কি আমাদের নির্বাচনের পদ্ধতিটা কি হওয়া উচিত, আমাদের কেমন সিরিয়াস হওয়া দরকার, আমাদের জনগণের সঙ্গে থাকা কিভাবে দরকার, জনগণের সমর্থন কিভাবে আদায় করা দরকার,
এগুলি দরকার আর কি। তবে ডাকসু নির্বাচনের জন্য যে জাতীয় নির্বাচনের খুব একটা ভালো প্রভাব পড়বে, এই প্রভাবে আপনি অনেকেই উচ্ছ্বসিত হতে পারে যে ডাকসু নির্বাচন যেহেতু অন্য একটি প্যানেল পেলো, তার জন্য একটা মানে বড় কিছু একটা হয়ে যাবে। দেখেন মান্না ভাই একটা জিনিস কোট করেছে কিন্তু, যে উনি 2 বার ডাকসু নির্বাচনে ভিপি ছিলেন, কিন্তু তার দলের কোনো সময় কিন্তু প্রসারণ ঘটাতে পারেননি এবং তিনি কোনো সময় জাতীয় নির্বাচনে পাশও করতে পারেননি। সেই জন্য এই ফলাফলটা জাতীয় নির্বাচনে কোনো রকমের প্রভাব ফেলবে না বলে আমার বিশ্বাস, এবং আমরাও একটু সক্রিয় হব। আমাদের জন্য একটা নকিং একটা ভালো জিনিস, কিন্তু আসলে তো আমরা সুযোগও পাইনি ওরকম। আমি তো একটু আগে বলেছি, বর্ণনা করলাম আপনাদের 17 বছর আমাদের ছাত্রদল নাই, সেখানে ছাত্রদলের ছেলেরা হলে থাকতে পারে নাই, হলে কোনো রকমের আমাদের আধিপত্য ছিল না, অথচ ছাত্র শিবিরের অন্য নামে হলেও তারাই ছিল সবসময় সেখানে। অতএব তারাই আওয়ামী লীগ, তারাই ছাত্র শিবির, তারাই সম্মিলিত ছাত্র সংগঠন, সবাই মিলে তারা একত্রে ভোট দিয়েছে। কৌশলে কি ছাত্র শিবির অনেকটা এগিয়ে গেছে নির্বাচনে? কৌশলে অনেকটা এগিয়ে গেছে কি? ছাত্র কৌশলে এগিয়ে গেছে, এটা তো তার মধ্যে কিছু কিছু শোনা যাচ্ছে। তারপরেও আমি বলবো যেটা নির্বাচন হয়েছে, আমি তাদের সাধুবাদ জানাই। এই নির্বাচনের প্রেক্ষিতে অন্যান্য নির্বাচনগুলি যাতে আমরা সতর্ক হই, বড় বড় দল হিসাবে অন্যান্য দল যারা পার্টিসিপেট করবে তারাও সতর্ক অবস্থায় নির্বাচন করবে। অবগত আছেন, সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা শঙ্কা প্রকাশ করলেন যে একটি পক্ষ অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হলো যে আগামী নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। এই বাস্তবতায় নির্বাচন নিয়ে আসলে বিএনপির পারসেপশনটা কি? বিএনপির পারসেপশন হলো, দেখেন এই ডাকসু নির্বাচনে দেখেন অনেকগুলি ঘাটতি কিন্তু রয়েছে, অনেকগুলি এলিগেশন রয়েছে। মেয়েটার নাম কি? ওবামা ফাতেমা, ওবামা, সেও কিন্তু মানে তার স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারবেন। সেগুলো নিয়ে কিন্তু সহিংসতার কোন রকম ছাপ কিন্তু আমাদের মধ্যে থেকে নাই। অতএব সহিংস হবে না, এটা যাতে না হয় সেই কারণে আমরা অতন্ত্র প্রহরীর মতো আমরা কাজ করব। অতএব আমি মনে করি যে আগামী নির্বাচনটা খুব মানে সুষ্ঠুই হবে এবং ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি না। যদিও যদি বলে থাকে নির্বাচন কমিশন, সেটা হবে না। এই জন্য সেখানে পুলিশ আপনার কিছু রিক্রুট করা হয়েছে, তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে, এবং আমাদের যে আর্মি তারা প্রায় 80,000 সোলজার তারা মোতায়েন করবে, এটা আইন শৃঙ্খলা রক্ষার্থে, এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেখানে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য মাঠে থাকবে। সো আমার মনে হয় না, আমার আর অনেকদিন মানুষ ভোট দেয় না, সো এটা হবে আমার কাছে মনে হয় যে একটা সুষ্ঠুপূর্ণ নির্বাচনই হবে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে হবে, এর মধ্যে আমার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা যত কিছুই হোক না কেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে, এটি আমার বিশ্বাস। তবে আমাদের ভিশন হলো যে নির্বাচনের, যেহেতু আপনার সময় নাই, আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি বলেছেন যে আমাদের ভিশন হলো একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে নারীরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে, মাদকদ্রব্য দমন হবে কঠোরভাবে, যাতে তরুণ প্রজন্ম নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হবে, যাতে সবাই ন্যায় বিচার পায় এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের প্রত্যেকটি জনগণ সাম্যতার ভিত্তিতে বসবাস করতে পারে স্বাধীন বাংলাদেশে। গণঅভ্যুত্থানের পর একটি বড় প্রশ্ন, তারেক রহমান কবে দেশে ফিরবেন? সাম্প্রতিক সময়ে তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে এলে দলের ভোটের প্রচারণার অর্ধেক সেদিন হয়ে যাবে। আমি যদি রাজনীতির প্রভাবের কথা জানতে চাই, রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনি দেখেন, রাজনীতি কিন্তু ক্যারিসমেটিক একটা লিডার লাগে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কি পপুলারিটি ছিল। আপনার একটা সৎ সাবলীল সভ্য একটা নেতা, যিনি বাংলাদেশকে বিনির্মাণ করতে চান অত্যাধুনিক ভাবে এবং সকলের সম অধিকার প্রয়োগের মাধ্যমে সমতার ভিত্তিতে যে উন্নয়নগুলি করতে চান, যে কথাগুলি আমি একটু আগে বললাম, সেরকম একটা নেতা যখন পদার্পণ করবে, তখন মানুষের মধ্যে যে ভাইব, যে রাজনীতিতে একটা ভাইব আছে। দেখেন, আমরা যখন যাই এলাকায়, তখন যে মানুষের যে একটা জনস্রোতের সৃষ্টি হয়, তিনি আসতে পারে বাংলাদেশের জনস্রোতের একটা সৃষ্টি হবে। এটা কিন্তু ভোটের অর্ধেক ভোট, যিনি বলছেন যে অর্ধেক ভোট আমাদের হয়ে যাবে, এটা কিন্তু সত্যি কথাই। মানুষ
জিয়া পরিবারকে, জিয়ার আদর্শকে বিশ্বাস করি। বেগম খালেদা জিয়া আদর্শ সবাই আপোষের নেত্রী হিসাবে অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তার একটা বাস্তবতা রয়েছে। এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ইচ্ছা আকাঙ্ক্ষা 31 দফা বাস্তবায়নের জন্য, সেই আকাঙ্ক্ষাটা যদি সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, সেই কারণে মানুষ কিন্তু মানে পাবে যে এই বিশ্বাসটা মানুষের মধ্যে জন্মেছে। এবং তাকে তিনি নামলে পরে আপনি দেখবেন বাংলাদেশ, ঢাকায় আমার মনে হয় 1-2 কোটি লোক এখানে জড়ো হবে। আমরা খুব চিন্তিত তিনি নামবেন কিভাবে এবং তাকে নিয়ে আমরা কিভাবে। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, শেষ করছি দেশার প্রতীকের আজকের আয়োজন।